সাস অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পার্টস অফ পিস বা বাংলায় যেটাকে আমরা বলে থাকি পদ। পার্টস অফ পিস যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ এই পার্টস অফ পিস থেকে কমপক্ষে একটি প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে, একাধিকও এসে থাকে, তবে একটি প্রশ্ন প্রতি বছরই আসতেই থাকবে। সেই ক্ষেত্রে প্রশ্নের ধরনগুলো হতে পারে এরকম যে আইডেন্টিফাইং অফ পার্টস অফ পিস, একটা সেন্টেন্স থাকবে, সেখানে হয়তো কোনো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে বলা হবে যে এটি কোন পার্টস অফ পিস, বা দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ হুইচ পার্টস অফ পিস। এইভাবে প্রশ্ন এসে থাকে সাধারণত পার্টস অফ পিস থেকে। তো আমরা পার্টস অফ পিস আজকে পার্টস অফ পিস নিয়ে আলোচনা করব এবং প্রকারভেদগুলো আলোচনা করার পরে তারপরে ডিটেলস কোনো একটা হয়তো নাউন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পার্টস অফ পিস, পার্টস অফ পিস মানে হচ্ছে পদ। আমরা জানি যে প্রত্যেকটা শব্দের দুই ধরনের অর্থ হয়, একটাকে বলে আক্ষরিক অর্থ বা লিটারাল মিনিং, আর একটাকে বলে পারিভাষিক অর্থ বা ব্যবহারিক অর্থ। যেমন নাম্বার, আমরা জানি নাম্বারের দুইটা অর্থ হয়। নাম্বারের আক্ষরিক অর্থ হচ্ছে সংখ্যা, আর নাম্বারের পারিভাষিক অর্থ হচ্ছে বচন। ব্যাকরণে এই নাম্বার চ্যাপ্টার যখন আমরা আলোচনা করি তখন তার অর্থ হয় বচন, অর্থাৎ এক বচন বা বহুবচন ইত্যাদি। আর নাম্বারের আক্ষরিক অর্থ বা লিটারাল অর্থ হয় হচ্ছে সংখ্যা, যেটা দ্বারা একটি, দুইটি, তিনটি এরকম সংখ্যা বোঝায়। অনুরূপভাবে পার্টস অফ পিসের পারিভাষিক বা ব্যবহারিক অর্থটা হচ্ছে পদ, আর আক্ষরিক অর্থ যদি আমরা জানতে চাই তাহলে দেখি কি হতে পারে। এখানে আছে কি পার্টস, তাহলে আমরা জানি পার্ট মানে অংশ, আর এস যুক্ত হওয়াতে বহুবচন হয়ে গেছে, তাহলে অর্থ হবে অংশসমূহ, অংশসমূহ। আর অফের বাংলা হচ্ছে এর, পিস মানে বাক্য। তাহলে পার্টস অফ পিস এর অর্থ দাঁড়ালো, আক্ষরিক অর্থ দাঁড়ালো অংশসমূহের বাক্য। এভাবে তো বলা যাবে না, যদি আমরা সাজিয়ে বলি তাহলে হবে বাক্যের অংশসমূহ, বাক্যের অংশসমূহ। বাক্যের অংশসমূহ কীরকম হতে পারে? যেমন আই রিড এ নভেল, এইটা একটা সেন্টেন্স বা বাক্য। এই বাক্যের অংশ কতগুলো? প্রত্যেকটা ওয়ার্ডই বাক্যের এক একটা অংশ, প্রত্যেকটা ওয়ার্ডই বাক্যের এক একটা অংশ। তাহলে সেই বিচারে আমরা পার্টস অফ পিসের ডেফিনেশন করেছি এইভাবে যে বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ শব্দকেই পদ বলে। এইভাবে ছোটোবেলা থেকে টিয়া পাখির মতো মুখস্থ করেছি। আর রবীন্দ্রনাথের ভাষায় বলে যে মুখস্থ বিদ্যার পরহস্তের ধন, নয় বিদ্যা নয় ধন হলে প্রয়োজন। তাই মুখস্থ করলে সেটা থাকে না, আমাদেরকে বুঝে পড়তে হবে। না বুঝে 100টা পড়ার চেয়ে বুঝে একটা পড়াই অধিক উত্তম। কীভাবে বুঝবো? যে পার্টস অফ পিস, এখানে আমরা দেখলাম যে বাক্যের অংশসমূহ, তাহলে এই বাক্যের যতগুলো অংশ আছে প্রত্যেকটাই কোনো না কোনো পার্টস অফ পিস। তাহলে আমরা দেখব আই, এটা হচ্ছে প্রনাউন, রিড এটা হলো ভার্ব, নোভেল মানে উপন্যাস, এইটা নাউন, তার আগে আর্টিকেল হিসাবে বসেছে। এই বাক্যটা অ্যাডজেক্টিভ, তবে আর্টিকেল ইংরেজিতে এত বেশি ব্যবহৃত হয়, এটা একটা স্বতন্ত্র পার্টস অফ পিস হওয়ার মতো দাবিদার রাখে। এই কারণে যদি বলে পার্টস অফ পিস কয় প্রকার, কেউ বলে 8 প্রকার, মানে প্রত্যেকেই বলে 8 প্রকার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তবে আসলে আর্টিকেল এতই বেশি দাবিদার একটা পার্টস অফ পিসের, এই জন্য কেউ ফান করে বলে যে পার্টস অফ পিস হলো 8.5 প্রকার, সেই হাফ প্রকারের নাম হলো আর্টিকেল। আচ্ছা, আমরা সে প্রসঙ্গে না যাই। তাহলে পার্টস অফ পিস কাকে বলে? পার্টস অফ পিসের অর্থ থেকেই কিন্তু আমরা ডেফিনেশনটা শিখে গেলাম যে বাক্যের অংশসমূহ। তো একটা বাক্যে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ পিস। এখানে আরেকটা বিষয় আছে যে আমরা সাধারণত মনে করি, বা যদি বাংলাদেশের 100 জন শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য মেইন টপিক অফ ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের মূল বিষয় কী, তাহলে অধিকাংশ ছাত্রছাত্রী উত্তর দেবে টেন্স। কারণ ছোটোবেলা থেকে আমাদের শিক্ষকরা আমাদের ওইভাবেই শিখিয়েছে এবং এই ধরনের কথা তারা বলতো
যে যে জানে না টেন্স তার নেই কোনো সেন্স, কিন্তু আমি বলি যে এই কথা বলে সে হলো নাম্বার ওয়ান ননসেন্স। কারণ টেন্স কখনো পার্টস অফ ইংলিশ গ্রামারের মূল বিষয় হতে পারে না। আমরা গ্রামারটাকে একটা ট্রির সাথে তুলনা করলাম। এটা একটা গাছ, এটা হলো কি গাছের কাণ্ড। তাহলে এই গাছের নাম হচ্ছে, আমরা বলবো যে গ্রামার ট্রি। গাছের নাম হলো গ্রামার ট্রি। এটা হলো গাছের কাণ্ড। কাণ্ডটাই হচ্ছে পার্টস অফ পিস। এই গাছের 8টা ডাল আছে, 8টা ডাল। তার মধ্যে এইটা হলো সবচেয়ে উঁচু ডাল এবং শক্তিশালী ডাল, মগ ডাল। তো এই ডালটা হচ্ছে ভার্ব, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই 8টা হলো ডালপালা আছে। এবার আমরা যদি একটু অ্যানালাইজ করি, গ্রামারের প্রত্যেকটা টপিক্সই কোনো না কোনোভাবে এই 8টা পার্টস অফ পিসের মধ্যে অন্তর্ভুক্ত, রিলেটেড। কিভাবে? আমি যদি বলি একটা ওয়ার্ড বয়, বয় থেকে প্লুরাল করলে হবে কি বয়েস। তাহলে এটা হলো বয়, এটা কি সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, এবং এটা কনজেন্ডার, ম্যাসকুলাইন জেন্ডার। আর বয়েস এইটা হলো কি প্লুরাল নাম্বার এবং এইটাও ম্যাসকুলাইন জেন্ডার। আবার বয় থেকে যদি গার্ল লিখি তাহলে সেটা কি হয়ে যাবে ফেমিনিন জেন্ডার। তাহলে এই বয় কোন পার্টস অফ পিস? বয় হলো নাউন, বয়ের বদলে হি হতে পারে, আর তার ফেমিনিন জেন্ডার শি হতে পারে। তাহলে সেটা এই হিটা কার বদলে বসলো? বয়ের বদলে। এটা হলো কি প্রনাউন। তাহলে এই নাম্বার এবং জেন্ডার যে টপিক্সটা গ্রামারের, এই নাম্বার এবং জেন্ডার শুধুমাত্র নাউন এবং প্রনাউনের হবে। তাহলে নাম্বার এবং জেন্ডার কার মধ্যে আলোচিত হবে? নাউন প্রনাউনের। অর্থাৎ এইটার হলো উপশাখা। এটা হলো গাছের একটা ডাল, ডাল থেকে যেমন আরও ছোট ছোট ডাল বের হয়ে যায়, মানে প্রশাখা বের হয়ে যায়, অনুরূপভাবে নাউন এবং প্রনাউনের মধ্য থেকে এইভাবে নাম্বার এবং জেন্ডার বের হলো। এবার একটা বিষয়ে আসি আমরা, গো। এটা হলো একটা ভার্ব। আমরা জানি ভার্ব দ্বারা কাজ করা বোঝায়। তাহলে গো মানে যাওয়া। তাহলে যখন ডু মানে করা, রিড মানে পড়া, যখন এই ওয়ার্ডগুলা ব্যবহৃত হবে ভার্ব হয়ে, ভার্ব হিসাবে, অর্থাৎ কাজ করা বোঝাবে, তখন একটা সময়ের কনসেপ্ট আসবে যে কাজটা কখন করবে। যেমন আজকে আমরা ক্লাস করছি, এটা প্রেজেন্ট। আবার গতকালকে ক্লাস করেছিলাম, তাহলে সেটা হয়ে যাবে কি পাস্ট। আগামীকাল ক্লাস করব আমরা, সেটা হয়ে যাবে কি ফিউচার। তাহলে সময়ের কনসেপ্ট। তাহলে ভার্ব যেই সময়ে কাজ করে সেই সময়টাকে বলা হচ্ছে টেন্স। তাহলে টেন্সের জন্ম কোথায় থেকে হলো? এই ভার্ব থেকে। তাহলে ভার্বের একটা উপশাখা হলো টেন্স। তাহলে এই উপশাখাকে আমরা বলছি যে গ্রামারের হার্ট। কেউ কেউ বলে যে হার্ট অফ ইংলিশ গ্রামার, এইভাবেও কেউ কেউ বলে থাকে। কিন্তু টেন্সকে যদি আমরা ইংলিশ গ্রামারের মূল ফোকাস হিসাবে চিহ্নিত করি, তাহলে হেল্পার যদি গাড়ি চালাই তাহলে যা হবে দুর্ঘটনায় কবলিত হবে। ঠিক সেই রকম আমরা একটা ভুল করি। এই জন্য আমি বলি মাঝে মাঝে মজা করে যে আমরা যা জানি তা হলো ভুল, আর যা খাই সেটা হচ্ছে ভেজাল। এই কথা কিন্তু 100% নির্ভেজাল। তাহলে আমরা কি শিখলাম? যে মূল বিষয় যেটা, কাণ্ড যেটা গাছের, সেটাই হলো কি পার্টস অফ পিস। আর প্রত্যেকটা টপিকস কোনো না কোনোভাবে পার্টস অফ পিসের সাথে রিলেটেড। তাই পার্টস অফ পিস সম্বন্ধে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাহলে গ্রামারের অন্যান্য বিষয়গুলো বুঝতে সহায়ক হবে এবং আমাদের পরীক্ষায় বা অ্যাডমিশনে ভালো করার জন্য, পার্টস অফ পিস চিহ্নিত করার জন্য আমাদের এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাহলে আমরা এই গ্রামারটি থেকেই জেনেছি যে পার্টস অফ পিস হলো 8 প্রকার। সেই 8 প্রকার আমরা এখানে দেখেছি: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি যে কনজাংশন কাকে বলে অথবা অ্যাডভার্ব কাকে বলে, তাহলে সেই ডেফিনেশনটা বলা হয়তো সবাই বলতে পারবেন না, কারণ আমরা মুখস্থ করি, আর মুখস্থ বিদ্যা বেশি টেকসই হয় না, সাস্টেইনেবল হয় না। তো আজকে আমরা একটু ভিন্নভাবে, যেইভাবে পার্টস অফ পিসের ডেফিনেশন শিখলাম, এইভাবে একটু ভিন্নভাবে আমরা
8টা পার্টস অফ স্পিচের ডেফিনেশন শিখব, যেন আর কখনোই আমাদের ভুল না হয়। তো এই জন্য আমরা একটা ছোট্ট ছড়া শিখব। ছড়াটা আমি লিখছি, আপনারা ভিডিও দেখে দেখে খাতায় লিখে রাখতে পারেন। তাহলে এই ছড়াটা আমাদের মুখস্থ করতে হবে, যে তারপরে আমরা বসবো। নাউনকে নাম ধরে, প্রনাউন তার বদলে, অ্যাডজেক্টিভকে গুণ ধরে, ভার্ব দ্বারা কাজ করে। এইটুকু একটা ছন্দ। নাউনকে নাম ধরে, প্রনাউন তার বদলে, অ্যাডজেক্টিভকে গুণ ধরে, ভার্ব দ্বারা কাজ করে। ভার্বের গুণ যত অ্যাডভার্বে কয়, প্রিপোজিশন করে দুটি শব্দের মাঝে অন্যয়, কনজাংশন যুক্ত করে ক্লজ আর বাক্য, মনের ভাব প্রকাশ করা ইন্টারজেকশনের লক্ষ্য। এটা মুখস্থ করা আমাদের কাছে কোনো বিষয় না, দেখবেন কয়েকবার পড়লেই আপনারা এটা মুখস্থ করতে পারবেন। এবং এইটা যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে 8টা পার্টস অফ স্পিচের ডেফিনেশন একদম আমাদের এমনভাবে আত্মস্থ হবে বা এমনভাবে আয়ত্ত হবে যে কখনোই আমরা আর এটা ভুলে যাব না। আচ্ছা, বলুন তো আপনারা যে পৃথিবীর মধ্যে কোন কাজটা বেশি কঠিন, শেখা না ভোলা? যদি কেউ বলবেন হয়তো ভোলা কঠিন, কেউ বলবে শেখা কঠিন, তবে শেখার পক্ষে হয়তো আপনারা বেশি থাকবেন, কিন্তু আমি কিন্তু ভোলার পক্ষে। কারণ আমার কাছে মনে হয় যে ভোলাটাই সবচেয়ে বেশি কঠিন। কারণ আপনাদের যদি বা আমাকেও যদি সারাদিন কেউ ধরে বেঁধে রাখে এবং পেটাতে থাকে আর বলে যে তোমার বাবার নাম ভুলে যাও, ABCD এইসব ভুলে যাও, পার্টস অফ স্পিচ কাকে বলে সেইটা ভুলে যাও, আমার পক্ষে কখনোই ভুলে যাওয়া সম্ভব না। অনুরূপভাবে আমি মনে করি যে আপনাদের পক্ষেও সেইটা ভুলে যাওয়া সম্ভব না। কিন্তু যদি 5 মিনিট সময় দিয়ে বলা হয় যে এই ছড়াটা মুখস্থ করে দেন, তাহলে কিন্তু ঠিকই মুখস্থ করে দিতে পারবেন। তাহলে অবশ্যই ভোলা বেশি কঠিন, শেখা কম্পারেটিভলি ইজি। আমরা জানি, ব্যাখ্যা যদি করি, যে নাউনকে নাম ধরে, মানে কোনো কিছুর নামকেই নাউন বলে। এনি নেম ইজ নাউন, তাই বলা হচ্ছে নাউনকে নাম বলে। প্রনাউন তার বদলে, অর্থাৎ নাউনের পরিবর্তে যেই শব্দটা বসে সেটাকে বলা হয় প্রনাউন। দেখেন, প্রনাউন এর মধ্যে কিন্তু 2টা ওয়ার্ড আছে, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে নাউন। প্র শব্দের অর্থই হলো পরিবর্তে। প্র শব্দের অর্থই কি? পরিবর্তে। আর নাউন মানে তো কার পরিবর্তে? নাউনের পরিবর্তে। এই জন্য বলা হচ্ছে যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহৃত হয় সেটাকে প্রনাউন বলে। যেমন হি, শি, দে, ইউ, দেম, এগুলো সাধারণত প্রনাউন। প্রনাউনের একটা ফর্ম আছে, যে আমরা যদি একটু ডিটেলস বলি তাহলে এরকম, যে সাবজেক্টিভ ফর্ম, আই হলো এটা হলো ফার্স্ট পারসন আই, এটা হলো সাবজেক্টিভ ফর্ম। আইয়ের অবজেক্টিভ ফর্ম হলো কি? মি। আর পসেসিভ ফর্ম হলো কি? মাই অথবা মাইন। অনুরূপভাবে উই হলো প্লুরাল, এই দুটাই ফার্স্ট পারসন। উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, আর পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার অথবা
আওয়ার্স। সেকেন্ড পারসন ইউ, সিঙ্গুলার নাম্বার, এর অবজেক্টিভ ফর্মও ইউ, এইখানেও কি ইওর অথবা ইয়োর্স। প্লুরালেও তাই হয়, ইউ ইউ একই। যদি হি হয় তাহলে হি এর বদলে হবে কি হিম, এইখানে হবে হিজ। যদি শি হয় তাহলে হবে কি হার, এইখানে হবে হার। যদি হয় দে তাহলে এইখানে হবে দেম এবং এইখানে হবে দেয়ার। এই কয়েকটাই হচ্ছে প্রোনাউনের ফর্ম। এই কয়েকটা ফর্ম যদি আমরা ভালো করে জানি তাহলে আমাদের মোটামুটি প্রোনাউন সম্বন্ধে ধারণা হবে যে এটা হচ্ছে কি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তাই এদেরকে বলে সাবজেক্টিভ অথবা নমিনেটিভ বলা হয়। আর এরা বাক্যে অবজেক্ট হিসেবে বসে, তাই অবজেক্টিভ ফর্ম। আর এরা হলো পসেসিভ ফর্ম। পসেসিভ মানে কি? পসেসিভ আবার দুই প্রকার, একটাকে বলে পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটাকে বলে পসেসিভ প্রোনাউন। কারণ এরা কখনো অ্যাডজেক্টিভ হিসেবে বসে, কখনো প্রোনাউন হিসেবে বসে। এটা হলো প্রোনাউন, এটা হলো অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? যে এরপরে একটা নাউন না বসালে এটা বাক্যের সাবজেক্টও হবে না, অবজেক্টও হবে না। খেয়াল করেন, এখানে যেমন বলছি যে এরা বাক্যের সাবজেক্ট হিসাবে বসে, সালমান মার্কার লাগবে একটা, এরা যেমন হলো বাক্যের সাবজেক্ট হিসাবে বসে, এদেরকে বলছি যে এরা হলো অবজেক্ট হিসাবে বসে। এরা কিন্তু সাবজেক্টও না, অবজেক্টও না, বাট এরপরে যদি আমরা একটা নাউন বসাই তাহলে কিন্তু তারা বাক্যের সাবজেক্ট হতে পারে, আবার হলো অবজেক্টও হতে পারে। কিভাবে? আই, যদি বলি আই ডু, আমি করি। আই গিভ মি, আমি আমাকে দিলাম, বা ইউ গিভ মি, তুমি আমাকে দিলা, তাহলে এখানে মি হলো অবজেক্ট। বাট মাই, আমি মায়ের পরে যদি একটা অবজেক্ট নাউন লাগাই পেন, তাহলে আমি যদি বলি মাই পেন ইজ রেড, মাই পেন ইজ রেড, এইখানে কিন্তু মাই পেন তখন হয়ে গেল কি সাবজেক্ট, এবং পেন নাউন, আর নাউনের আগের ওয়ার্ডটা অলওয়েজ অ্যাডজেক্টিভ হয়, তাই এটা হলো অ্যাডজেক্টিভ ফর্ম। অথবা আমি যদি বলি এরকম যে দিস ইজ মাই পেন এই বাক্যে, তাহলে এটা হলো অবজেক্টিভ ফর্ম হয়ে গেল। আসলে অবজেক্টিভ না, এটা হলো এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, যেটা আমরা সেন্টেন্সের ক্লাস যদি আপনারা করে থাকেন, অথবা সেন্টেন্সের আমার একটা ক্লাস, দুইটা পর্বের ক্লাস আছে, পার্ট 1 এবং পার্ট 2 আমার ইউটিউব চ্যানেল হতে, আপনারা ওই ক্লাস যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কমপ্লিমেন্ট কাকে বলে। তাহলে এইখানে কিন্তু পেন হলো নাউন এবং নাউনের আগে মাই বসাতে সেটা হলো অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে এরা হলো বাক্যে, এই জন্য বলা হয় পসেসিভ দুই প্রকার, একটা হলো পসেসিভ প্রোনাউন আর একটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এরা হলো অবজেক্টিভ হিসাবে বসে এবং এরা বাক্যে সাবজেক্ট হিসাবে বসে, তাই সাবজেক্টিভ বলা হয়। এই হলো প্রোনাউন। দেন অ্যাডজেক্টিভকে গুণ ধরে, অর্থাৎ অ্যাডজেক্টিভ কি করে দোষ এবং গুণ বোঝায়। কার দোষ গুণ বোঝাবে? এইখানে আমরা এনপি লিখব, নাউন এবং প্রোনাউন, এই দুইটা ওয়ার্ডের নাউন এবং প্রোনাউনের দোষ গুণ বোঝাবে হলো কি অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। সাধারণত এই নাউন এবং প্রোনাউনের আগে বসে। যেমন আমি যদি বলি হি ইজ আ গুড টিচার, এইখানে আমরা টিচার লিখলাম, তার আগে বসলো গুড এবং এ হচ্ছে আর্টিকেল। তাহলে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, তাই লাস্টে একটা নাউন এবং তার আগে একটা অ্যাডজেক্টিভ। এখানে দেখেন যে টিচার হিসাবে সে কেমন, ভালো না খারাপ? ভালো। তাহলে এই গুডটা কি করছে? টিচারকে মডিফাই করছে। অনুরূপভাবে আমরা যদি বলি রেড বুক, অথবা যদি বলি রেড পেন, তাহলে এইখানে পেন হচ্ছে নাউন এবং নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। এটা যেটার উপর লিখছে এটা কি? হোয়াইট বোর্ড। তাহলে হোয়াইট বোর্ড, হোয়াইট, আসলে এটা একটু খেয়াল করেন, হোয়াইট বোর্ড, বোর্ড, বোর্ড হলো কি নাউন, আর হোয়াইট হলো কি একটা কালারের নাম। হোয়াইটটা কাকে, এই বোর্ড কি ধরনের বোর্ড, বোর্ডটা কালো না সাদা সেইটা বোঝাচ্ছে, তাহলে বোর্ডের ধরন বোঝাচ্ছে, তার মানে নাউনকে মডিফাই করছে। নাউনের মডিফাই করার কারণে সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভ এই দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায়, কার? সেটা নাউন এবং প্রোনাউনের, যার কারণে এখানে এন অথবা পি আমরা লিখলাম। অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে সেইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরে আমরা বলছি ভার্ব দ্বারা কাজ করে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া প্রভৃতি বোঝায়, সেটা হলো ভার্ব। এবং ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সদস্য। ইউ ক্যান নট মেক এনি সেন্টেন্সেস উইদাউট ভার্ব।
কোনো বাক্যই গঠিত করা সম্ভব নয় কি দ্বারা? ভার্ব ব্যতীত। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা যাবে না। এই জন্য ভার্ব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সদস্য। এই জন্য আমরা যে গ্রামার ট্রি দেখলাম, সেই গ্রামার ট্রির সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্ট ডালটা দেখলাম সেইটাকেই আমরা বললাম ভার্ব। এবার বলা হচ্ছে ভার্বের গুণ যত অ্যাডভার্বে কয়, অর্থাৎ অ্যাডভার্ব কি করে? ভার্বকে মডিফাই করে। কিন্তু অ্যাডভার্ব আসলে চারটা জিনিসকে মডিফাই করে। কাকে কাকে করে দেখি আমরা। ভার্বকে করে, অ্যাডভার্ব নিজেকে করে, তারপরে অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং সেন্টেন্সকে মডিফাই করে, পুরা সেন্টেন্সকে মডিফাই করে। কিভাবে করে? আচ্ছা, আমরা অ্যাডভার্ব যেহেতু চারটা বিষয়কে মডিফাই করে এবং এটা লিখতে হবে, আমরা এই এক্সাম্পলটা সবার পরে দেব। আমরা একটু মনে রাখি যে চারটা বিষয়কে মডিফাই করে। কাকে কাকে করে? ভার্বকে করে, অ্যাডভার্বকে করে, অ্যাডজেক্টিভকে করে এবং সেন্টেন্সকে করে। দেন প্রিপোজিশন। প্রিপোজিশন কী করি? যে দুটি শব্দের মাঝে অন্যয়, দুইটা শব্দের মাঝে প্রিপোজিশন সম্পর্ক স্থাপন করে। যেমন এইটা একটা মার্কার পেন আমরা দেখতে পাচ্ছি, পেনটা আমার হাতের তালুর উপরে রাখলাম, তাহলে আমি বলবো কি? দ্য পেন ইজ অন মাই পাম। তাহলে ইজ অন মাই, তাহলে আমার হাত, অথবা অন মাই হ্যান্ড। তাহলে হ্যান্ড এবং পেন এই দুটার মধ্যে সম্পর্ককে কী করে দিচ্ছে? অন। এখানে অন হচ্ছে প্রিপোজিশন। অনুরূপভাবে দুইটা নাউন বা দুইটা ওয়ার্ডের মাঝখানে সম্পর্ক করে দিবে কে? প্রিপোজিশন। আর আমরা মনে রাখতে হবে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ড থাকবে সেটা পার্টস অফ স্পিচের বিচারে অবশ্যই নাউন হবে। প্রিপোজিশনের পরে যে ওয়ার্ড থাকবে সেটাকে কী হবে? সবসময় অবশ্যই নাউন হবে। তবে কখনো কখনো ভার্ব হয়, যেমন টু ডু হতে পারে আই ওয়ান্ট টু ডু, এটা একটা বাক্য। আই ওয়ান্ট টু ডু ইট, আমি এটা করতে চাই। সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন তাহলে তো টু এর পর টু হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব বসেছে। হ্যাঁ, বসতে পারে, তবে মাথায় রাখতে হবে যে টু প্লাস ভার্ব যদি বসে তখন সেটা হয়ে যায় ইনফিনিটিভ। ইনফিনিটিভ। আর পার্টস অফ স্পিচের বিচারে ইনফিনিটিভ হলো নাউন। তখন একাই না, এই দুইজন মিলে এটা নাউন হবে, এটা নাউনের কাজ করবে। আমি কি বুঝাতে পারলাম? তাহলে আমরা যেটা শিখলাম যে প্রিপোজিশনের পরে সবসময় নাউন হবে, আর যদি ভার্ব বসে তাহলে ওই ভার্ব প্লাস প্রিপোজিশন মিলে হয়ে যায় টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম মিলে ইনফিনিটিভ হয়। তবে সাধারণত প্রিপোজিশনের পরে ভার্ব বসলে সেই ভার্বের পরে আইএনজি হয়। তবে কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর পরে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এটা আরও ডিটেলসে যেতে হবে, যেখানে আমরা আজকে যেহেতু পার্টস অফ স্পিচের ডেফিনেশন শিখাচ্ছি, আরও ভিতরে যদি যাই তাহলে দেখা গেল যে আসল উদ্দেশ্য থেকে ব্যাহত হয়ে যাবে, আমরা ক্লাস আগাইতে পারবো না। অন্য কোনো ক্লাসে আমরা ওই বিষয়গুলো ক্লিয়ার করব। এবার বলা হচ্ছে কনজাংশন যুক্ত করে ক্লজ আর বাক্য। ক্লজ শব্দের অর্থ হলো বাক্যাংশ। একটা বাক্যের মধ্যে একাধিক ক্লজ থাকতে পারে, একটা বাক্যের মধ্যে একাধিক ক্লজ থাকতে পারে, কিন্তু বাক্য হবে একটাই। যেমন হতে পারে, আমরা এই ধরনের উদাহরণ ছোটবেলায় অনেক পড়েছি। হি সেড টু মি দ্যাট হি ওয়াজ এ লায়ার। বলা হলো যে হি সেড টু মি দ্যাট হি ওয়াজ এ লায়ার। এইখানে দুইটা বাক্য আমরা দেখতে পাচ্ছি, তাই না? দুইটা বাক্য দেখতে পাচ্ছি, আসলে দুইটা ক্লজ দেখতে পাচ্ছি আমরা। দুইটা ক্লজ যুক্ত করলো কে? এই ড্যাট। ড্যাট হলো এখানে কনজাংশন। আমরা যদি বাক্যই বলি, সিম্পলি আগে সহজভাবে বুঝি, যে দুইটা বাক্যকে যুক্ত করলো কে? ড্যাট। ড্যাট এখানে কনজাংশন। এইরকম ক্ষেত্রে যখন দুইটা বাক্যকে যুক্ত করবে বা দুইটা ক্লজকে যুক্ত করবে তখন সেটাকে বলা হয় ক্লজ মেকার। আর ক্লজ আবার দুই প্রকার, একটাকে বলে প্রিন্সিপাল ক্লজ আর একটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। এই বাক্যে দুইটা ক্লজ আছে, তাহলে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ চিনব কী করে? চেনার খুব সিম্পল উপায়, যে এই যে ক্লজ মেকার যেটা থাকবে, মানে কনজাংশন যেটা থাকবে, এই কনজাংশনের ইমিডিয়েট পরে যে ক্লজ থাকবে সেটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকিটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই বাক্যে এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আবার সাবঅর্ডিনেট ক্লজ যে সবসময় বাক্যের শেষে থাকে সেটাও না, শুরুতেও থাকতে পারে। যেমন হতে পারে ইফ ইউ কাম আই উইল গো। এখানেও আমরা দুইটা ক্লজ দেখতে পাচ্ছি, এই দুইটা ক্লজকে যুক্ত করেছে ইফ।
মাঝখানে বসেই যে যুক্ত করবে বিষয়টা কিন্তু এরকম না, বাক্যের শুরুতেও বসতে পারে। তাহলে বাক্যের শুরুতে বসলো, এখানে কমা হবে সেই ক্ষেত্রে একটা। তো বাক্যের শুরুতে বসেও কিন্তু এই দুইটা বাক্যকে যুক্ত করলো। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হ্যাঁ, একটু আগে আমি যেটা বলেছিলাম যে ক্লজ মেকারের ইমিডিয়েট পরে যে ক্লজটা থাকবে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই ক্ষেত্রে ইফের পরেই যেহেতু বসেছে ইউ কাম, তাহলে ইউ কাম এইটাই হলো সাবঅর্ডিনেট ক্লজ, এইটা হলো প্রিন্সিপাল ক্লজ। এইভাবে দুইটা ক্লজ বা বাক্যকে যুক্ত করবে কে? কনজাংশন। এই বাক্য হলো দ্যাট এবং ইফ, দুইটাই হচ্ছে কনজাংশন। এইটা ছাড়া আর হতে পারে আনটিল, আনলেস, ওয়েদার, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো সবগুলোই কিন্তু কনজাংশন। কনজাংশনের সংখ্যা খুবই কম, অ্যান্ড, ওর, বাট, এরাও হলো কনজাংশন। ওকে, এবার বলা হচ্ছে যে কনজাংশন লাস্টে বলা হচ্ছে যে মনের ভাব প্রকাশ করা ইন্টারজেকশনের লক্ষ্য। ইন্টারজেকশন এমন একটা ওয়ার্ড যেই ওয়ার্ডটা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করতে পারে। এরা কারো ধার ধারে না, কারো সাথে সম্পর্কিত না, এরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে। যেমন বলা হচ্ছে ফাই, ইউ আর এ লায়ার। বলা হচ্ছে সি, তুমি একজন মিথ্যাবাদী। এই যে সি, এইটা দ্বারা একটা মনের ভাব প্রকাশ করলো। অনুরূপভাবে হতে পারে আলাস, আই অ্যাম আনডান, অথবা হতে পারে হুররা, এটা দ্বারা আনন্দ প্রকাশ করছে। তো এই ওয়ার্ডগুলোর পরে চেনার উপায়, ইন্টারজেকশন চেনার খুবই সহজ। এই জন্য সহজ যে এরপরে এই চিহ্নটা থাকবে, আর এই চিহ্নকে বলা হয়, ইংলিশে বলে এক্সক্লেমেশন সাইন। এক্সক্লেমেশন সাইন, এই এক্সক্লেমেশন সাইন দেখলেই আমরা বুঝতে পারবো যে এর আগে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা অবশ্যই ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন চেনা খুব সহজ। আমরা যদি একবার রিভিউ করি, নাউনকে নাম ধরে, অর্থাৎ কোনো কিছু নাম বোঝালে সেটাকে নাউন বলে, প্রনাউন তার বদলে, অর্থাৎ নাউনের বদলে যে ওয়ার্ড বসবে সেটাকে প্রনাউন বলা হবে। অ্যাডজেক্টিভকে গুণ ধরে, অর্থাৎ নাউন এবং প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝালে সেটাকে অ্যাডজেক্টিভ বলে, এবং অ্যাডজেক্টিভ সবসময় নাউন এবং প্রনাউনের আগে বসবে, ভার্ব দ্বারা কাজ করে। কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া বোঝালে সেটাকে ভার্ব বলে। আর অ্যাডভার্ব আমি তো ডিটেলস বুঝাবো। প্রিপোজিশন কী করে? দুইটা শব্দের মাঝে সম্পর্ক করে। কনজাংশন কী করে? দুইটা ক্লজ বা বাক্যকে যুক্ত করে। আর মনের ভাব যদি এইভাবে স্বাধীনভাবে প্রকাশ করে তাহলে সেটাকে ইন্টারজেকশন বলে। এবার আমরা অ্যাডভার্ব চিনব। অ্যাডভার্ব কীভাবে এই চারটা বিষয়কে মডিফাই করে আমরা সেইটা দেখব। আমরা একটা সেন্টেন্স লিখি, যে বলা হচ্ছে ড্রাইভ। আচ্ছা, ড্রাইভ বাদ দিলাম। আমার ক্লাস দেখে হয়তো আপনারা লিখছেন খাতায়, তো কিভাবে লিখছেন? যেহেতু আমি দ্রুত বলছি তাই আপনাদেরকে ফাস্ট লিখতে হবে। এইটাই একটা সেন্টেন্স, রাইট ফাস্ট। তাহলে রাইট ফাস্ট মানে দ্রুত লিখুন। এখানে দেখেন ফাস্টটা কাকে মডিফাই করছে? রাইটকে মডিফাই করছে। রাইট হলো ভার্ব, আর ভার্বকে মডিফাই করার কারণে এটা হয়ে গেল অ্যাডভার্ব। এই যে প্রথমটা ভার্বকে মডিফাই করবে। এবার ধরেন আপনারা যে গতিতে লিখছেন, দ্রুতই লিখছেন, কিন্তু আমার সেটা হয়তো মনোভূত হচ্ছে না। আমি বলছি যে আরও দ্রুত লিখেন, আরও দ্রুত লিখেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? রাইট ভেরি ফাস্ট, মানে খুব দ্রুত লিখেন। এইবার খেয়াল করেন, রাইট হলো ভার্ব, ফাস্ট কাকে মডিফাই করছে? ভার্বকে। ভার্বকে মডিফাই করার কারণে এটা হয়ে গেল কি? অ্যাডভার্ব। এবার ভেরি কাকে মডিফাই করছে? ফাস্টকে। ভেরি ফাস্ট মানে খুব দ্রুত, খুব দ্রুত। তাহলে এইটাও কিন্তু অ্যাডভার্ব। এবার কাকে মডিফাই করলো? অ্যাডভার্ব নিজেকে মডিফাই করলো। অ্যাডভার্বকেই মডিফাই করলো, অ্যাডভার্বকেই মডিফাই করলো এইভাবে। এবার কাকে করছে? অ্যাডজেক্টিভকে। আমি যদি বলি যে হি ইজ আ গুড স্টুডেন্ট, এবার খেয়াল করেন স্টুডেন্ট হলো কি? নাউন। নাউনকে মডিফাই করলো কে? গুড। কেমন স্টুডেন্ট? ভালো স্টুডেন্ট। তাহলে নাউনকে মডিফাই করলে হবে কি? অ্যাডজেক্টিভ। এই যে এখানে আমরা দেখলাম যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ হলো। কিন্তু এর আগে যদি আমরা ভেরি একটা ওয়ার্ড লাগাতাম, বলা হতো হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, সে খুব ভালো স্টুডেন্ট। এবার এই ভেরি মডিফাই করবে কাকে? অ্যাডজেক্টিভকে। আর এই অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে এবার হয়ে গেল এটা অ্যাডভার্ব। এই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এবার কি থাকলো? সেন্টেন্সকে। সেন্টেন্সকে কীভাবে মডিফাই করে? কখনো কখনো দেখেন একটা ওয়ার্ড থাকে বাক্যের শুরুতে, যে ওয়ার্ডের পরে একটা কমা থাকে।
সেই ক্ষেত্রে কী হয় যে ওই ওয়ার্ডটা পুরো বাক্যকে মডিফাই করে। সাপোজ আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হলো, প্যারাগ্রাফের নাম হলো কোয়ালিটিস অফ অ্যান গুড অ্যাক্ট্রেস, একজন ভালো অভিনেত্রীর বৈশিষ্ট্য। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি লিখবেন? প্যারাগ্রাফটা শুরু হবে এইভাবে, দেয়ার আর সেভারাল কোয়ালিটিস অফ অ্যান গুড অ্যাক্ট্রেস, একজন ভালো অভিনেত্রীর কিছু বৈশিষ্ট্য আছে। ফার্স্টলি তাহলে আমরা আপনি কি লিখলেন এইভাবে, ফার্স্টলি লেখার পরে কি লিখবেন যে শি উইল বি স্মার্ট অর সুইট, এরকম। ছেলেদের ক্ষেত্রে স্মার্ট হয়, মেয়েদের ক্ষেত্রে সুইট হয়। লিখতে পারেন শি উইল বি সুইট গাইস, এরকম হতে পারে। সেকেন্ডলি তার আরেকটা বৈশিষ্ট্য হতে পারে থার্ডলি, ফোর্থলি অ্যান্ড ফাইনালি। তাহলে এই ফার্স্টলি লেখার পরে আমি যে সেন্টেন্সটা লিখবো, তাহলে এই ফার্স্টলি কী করবে যে পুরো সেন্টেন্সকে মডিফাই করবে। অনুরূপভাবে যদি আমি সেকেন্ডলি বলে আরেকটা বাক্য লিখি, তাহলে ওই বাক্যকে কিন্তু সেকেন্ডলি মডিফাই করবে। তাহলে এইভাবে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, সেভারালি অ্যান্ড ফাইনালি এই ওয়ার্ডগুলা পুরো সেন্টেন্সকে মডিফাই করে। তাই সেইটাও হয়ে যাবে কি এই জন্য এই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো। তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম সেটা হলো যে পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কেন গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ডেফিনেশান যেন খুব সহজে আমরা মনে রাখতে পারি, এই জন্য একটা ছড়ার মাধ্যমে এই পার্টস অফ স্পিচগুলো আমরা মনে রাখার একটা কৌশল শেখালাম আপনাদের, এবং সেই ছড়ার ব্যাখ্যা দিলাম। আজকের ক্লাস এ পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী ক্লাস আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।